তাহলে হচ্ছে আমরা এখন শুরু করব হচ্ছে এক্সামিনেশন অফ দ্য প্রিকর্ডিয়াম। তো প্রিকর্ডিয়ামের এক্সামিনেশন যেটা সেটা হচ্ছে তোমাদের যেটা ফাইনাল প্রফে এবং এমনিতেও শর্ট কেস হিসেবে এটা থাকে এক্সামিনেশন অফ দ্য প্রিকর্ডিয়াম। তো প্রিকর্ডিয়ামের এক্সামিনেশনটা আমরা সিস্টেমেটিক্যালি ওয়েতে যাব। সেটা হচ্ছে তোমার ফার্স্টে আমাদের ইন্সপেকশন, পালপেশন, প্রিকর্ডিয়াম এক্সামিনেশনে পারকাশন করা হয় না, তারপরে হচ্ছে অস্কালটেশন। তো প্রিকর্ডিয়াম এক্সামিনেশনে যেটা হয় যে ফার্স্টে একটা কোয়েশ্চেন থাকে যে প্রিকর্ডিয়ামটা কি বা কতটুকু এরিয়া নিয়ে আমাদের প্রিকর্ডিয়াম। তো প্রিকর্ডিয়ামের একটা ডেফিনেশন দেখবা তোমরা, ম্যাকলিওড বা ডেভিডসন দুইটা বইয়ে আছে। প্রিকর্ডিয়াম হচ্ছে গিয়ে ততটুকু এরিয়া অফ দ্য অ্যান্টেরিয়র চেস্ট ওয়াল। অ্যান্টেরিয়র চেস্ট ওয়াল মানে আমাদের সামনে যে চেস্ট ওয়ালটা থাকে সেই অ্যান্টেরিয়র চেস্ট ওয়াল। অ্যান্টেরিয়র চেস্ট ওয়ালের যেই পোর্শনটা আমাদের হার্ট এবং গ্রেড ভেসেলস মানে হার্টের সাথে যেসব গ্রেড ভেসেলস থাকে সেটা কভার করে থাকে, সেটুকুই হচ্ছে আমাদের প্রিকর্ডিয়াম। সো প্রিকর্ডিয়ামের যেটা সিস্টেমিক এক্সামিনেশনে ফার্স্টে আসে, প্রথমে ইন্সপেকশন, তারপর পালপেশন, এরপরে অস্কালটেশন। এখানে মনে রাখতে হবে যে প্রিকর্ডিয়াম এক্সামিনেশনে ইউজুয়ালি পারকাশনের কোনো পার্ট নাই। প্রিকর্ডিয়ামে জাস্ট আমরা পারকাশনটা বাদ রাখবো। তো যখন আমাদেরকে বলে যে এক্সামিন দ্য প্রিকর্ডিয়াম, আমরা ফার্স্টে যেটা হচ্ছে রুটিনলি যেটা করি, পেশেন্টকে আমরা সালাম দেই, গ্রিটিংস দেই। গ্রিটিংস দেওয়ার পরে পেশেন্টের রাইট হ্যান্ড সাইডে দাঁড়াবো। তো রাইট হ্যান্ড সাইডে দাঁড়ানোর পরে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের প্রিকর্ডিয়াম এক্সামিনেশনে শুরু হবে ইন্সপেকশন দিয়ে। তো ইন্সপেকশনে হচ্ছে আমাদের ফার্স্টে দেখতে হবে চেস্টের সাইজ এন্ড শেপ, মানে চেস্টের কোনো ধরনের ভিজিবল ডিফর্মিটি আছে কিনা, বাট নাকি চেস্টের নর্মাল সাইজ এন্ড শেপের। তো নর্মালি কি কি ডিফর্মিটি থাকে সেটা হচ্ছে কাইফোসিস থাকতে পারে, স্কোলিওসিস থাকতে পারে, পেকটাস এক্সক্যাভেটাম বা ক্যারিনেটাম থাকতে পারে। তো ইউজুয়ালি এগুলা খুব যে প্রিকর্ডিয়াম এক্সামিনেশনে পাওয়া যায় বা খুব ইয়ে হয় সেটা না, বাট এমনি যদি কোনো গ্রস মেজর ডিফর্মিটি তোমার পেশেন্টকে দেখে চোখে পড়ে তখন তোমার সেই ডিফর্মিটিটা মেনশন করা লাগবে যে পেশেন্টের ডিফর্মিটি আছে। কাইফোসিস এবং স্কোলিওসিস দুটাই হচ্ছে গিয়ে স্পাইনের ডিফর্মিটি, আর পেকটাস এক্সক্যাভেটাম আর পেকটাস ক্যারিনেটাম যেটা সেটা হচ্ছে যে আমাদের যে থোরাক্সের ফরমেশন হয় স্টার্নাম এবং হচ্ছে রিবস দিয়ে, সেটার ডিফর্মিটি। পেকটাস এক্সক্যাভাটামে যেটা হয় সেটা হচ্ছে থোরাক্সের ইনওয়ার্ড ঢুকে যায়, মানে ইনওয়ার্ড ডিপ্রেশন থাকে। আর ক্যারিনেটামটাকে আমরা বলি পিজিয়ান চেস্ট বা ফরওয়ার্ড প্রোট্রুশন থাকে। তো এই ডিফর্মিটি গুলো জাস্ট গ্রসলি তুমি দেখে গেলা যে পেশেন্টের কোনো ভিজিবল ডিফর্মিটি আছে কিনা। এরপর যেটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের কার্ডিয়াক এরিয়ায় কিছু মানে কার্ডিয়াক এক্সামিনেশনে কিছু এরিয়া আছে যে এরিয়াগুলো খুব ইম্পর্টেন্ট। তো সেই এরিয়াগুলা এবং গ্রসলি আমরা একদম ওভারলুক করে যাব, মানে ওভারভিউ দিয়ে দেখব যে পেশেন্টের কোনো ধরনের ভিজিবল পালপেশন আছে কিনা। পালপেশন মানে ইম্পালস আছে কিনা, যে থাকে যে যদি কখনো কার্ডিয়াক ইম্পালসটা বেশি হয় তখন দেখা যায় যে হচ্ছে সেটা আমরা সামনে দিয়ে দেখতে পাচ্ছি। তো সেটাকে হচ্ছে আমরা ভিজিবল কার্ডিয়াক ইম্পালসে কি দেখতে পারি, অ্যাপেক্স বিট যেটা সেটা ভিজিবল কিনা, যেটা ইউজুয়ালি 5 ইন্টারকোস্টাল স্পেস, দ্যাট ইজ 5th ইন্টারকোস্টাল স্পেসে অ্যাপেক্স বিটটা হচ্ছে দেখা যায়। তো ওটা আমরা দেখবো যে অ্যাপেক্স বিটটা ভিজিবল কিনা। এবং ওভারঅল শুধু চেস্ট ওয়ালে না, এপিগ্যাস্ট্রিক রিজিয়নে কোনো ধরনের পালপেশন মানে ইম্পালস আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। সো ওভারঅল একটা গ্রস লুকিং এর ভিতরে কোনো ধরনের ভিজিবল ইম্পালস আছে কিনা সেটা আমরা হচ্ছে দেখবো। সেটা অ্যাপেক্স বিট হতে পারে, এপিগ্যাস্ট্রিক বা সুপ্রাস্টার্নাল ইম্পালস হতে পারে। তাহলে এটা গেল আমাদের ইন্সপেকশনের পার্ট। আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে গিয়ে স্কার মার্ক। কোনো পেশেন্টের যদি রিসেন্ট কোনো কার্ডিওথোরাসিক সার্জারি হয় অবশ্যই তার প্রিকর্ডিয়ামে স্কার মার্ক থাকবে। স্কার মার্কটা দুই ধরনের, একটা মিড লাইন স্কার মার্ক, সেটা হচ্ছে সিএবিজি অপারেশনের ক্ষেত্রে আমরা মিড লাইন স্কার মার্ক পাইতে পারি। আরেকটা হচ্ছে যে যদি কোনো ধরনের ভালভ রিপ্লেসমেন্ট হয়, আমরা জানি যে অনেকের ভালভ ফেলিওর হয় তখন ভালভে আমরা প্রস্থেটিক ভালভ লাগাই, সেটা ইউজুয়ালি ইনফ্রাম্যামারি থাকে। ইনফ্রাম্যামারি বলতে ব্রেস্টের ঠিক নিচে একটা ইলিপ্টিক্যাল টাইপের ইনসিশন থাকে। তো ওভারঅল ইন্সপেকশনে তাহলে আমাদের পয়েন্ট হলো আমরা কোনো ধরনের ডিফর্মিটি আছে কিনা দেখবো, কোনো ভিজিবল কার্ডিয়াক ইম্পালস আছে কিনা দেখবো, স্কার মার্ক আছে কিনা দেখবো। এই তিনটা মূলত মেইন, সাথে ভিজিবল ভেইন। যদি তোমার কাছে মনে হয় যে স্কিনের ওভারলাইন কন্ডিশনে কিছু চেঞ্জ আছে, যেমন ধরো পিগমেন্টেশন আছে বা এরকম কিছু আছে, সেগুলো দেখবা, হেয়ার ডিস্ট্রিবিউশন দেখবা, বাট ওগুলা একটু
কম গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে গ্রস ডিফর্মিটি, কোনো ভিজিবল কার্ডিয়াক ইম্পালস, ভিজিবল স্কার মার্ক আছে কিনা। তো এটার বর্ণনাটা আমরা কিভাবে দিব? বর্ণনাটা দেওয়ার সময় বলতে হবে যে অন ইন্সপেকশন অফ দ্য প্রিকর্ডিয়াম অফ দিস patient অথবা of this middle-aged patient, it reveals that there is no gross deformity অথবা the size or shape of the chest is normal, there is no visible cardiac impulse, অথবা যদি তুমি কোনো এরিয়ায় cardiac impulse দেখতে পাও সেটা বলবা যে there is a visible cardiac impulse in the mitral area অথবা there is a visible cardiac impulse in the tricuspid area, সেটা বললাম, সেটা তুমি বলবে। এবং তারপরে হচ্ছে গিয়ে there is no scar mark অথবা যদি scar mark থাকে সেটা বললা। তারপরে যদি তোমার কাছে মনে হয় যে হ্যাঁ পেশেন্টের হেয়ার ডিস্ট্রিবিউশন, স্কিন পিগমেন্টেশন এ তুমি কিছু বলতে চাও বা সেরকম নোটিসেবল কিছু আছে তুমি বলতে পারবা ইন্সপেকশনে, সেটা সমস্যা নেই। সো ইন্সপেকশনে মোটামুটি আমি যে পয়েন্টগুলো টাচ করে গেছি এই কয়েকটা দেখলেই হবে। এরপর আসি আমরা পালপেশনে। পালপেশনে এখানে একদম যেভাবে লেখা আছে যে 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্টই আমরা দেখব। 5টা পয়েন্টের ভিতরে আমার প্রথমে আসে অ্যাপেক্স বিট, তারপরে থ্রিল, লেফট প্যারাস্টার্নাল হিভ, প্যালপেবল P2 এন্ড এপিগ্যাস্ট্রিক পালসেশন। এখন আমরা প্রথম থেকে আসি, 5টা পয়েন্টেরই আমরা একটু ইলাবোরেট করে আসি। অ্যাপেক্স বিট যেটা, অ্যাপেক্স বিট আমরা দেখব হচ্ছে পাম অফ দ্য হ্যান্ড দিয়ে আমরা জাস্ট হাতটা বসাবো, যেখানে ফিফথ ইন্টারকোস্টাল স্পেস আছে সেই জায়গাটা আমরা হাতটা বসাবো অ্যাপেক্স বিট দেখার জন্য। অ্যাপেক্স বিটটা আমরা যখন গ্রসলি আমরা পাম অফ দ্য হ্যান্ড দিয়ে আইডেন্টিফাই করব যে আমাদের কাছে বিটটা কোথায় লাগছে, যখন আইডেন্টিফাই হয়ে যাবে যে হ্যাঁ আমার কাছে এই জায়গায় বিটটা লাগছে, সেই জায়গাটাই আমি আমার আঙ্গুল দিয়ে লোকালাইজ করব যে কোন পয়েন্টে বিটটা আমি পাচ্ছি। লোকালাইজ করার পরে আমরা জানি যে আমাদের স্টার্নাল অ্যাঙ্গেল যেটা, সেটার নিচের স্পেসটা হলো আমাদের সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস। স্টার্নাল অ্যাঙ্গেল বরাবর রিবটা হলো সেকেন্ড রিব, তার নিচের স্পেস হলো সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস। সেখান থেকে আমরা রিব কাউন্ট করে করে আসবো, এসে আমরা দেখবো যে কোন স্পেসে আমরা অ্যাপেক্স বিটটা পাচ্ছি এবং তারপরে সেটা মিড লাইন থেকে আমরা মেজার করব। ইউজুয়ালি সেটা হচ্ছে গিয়ে 9 সেন্টিমিটার ফ্রম দ্য মিড লাইন হয়। এখন এখানে যেটা একটা কনফিউশন হয় সেটা হচ্ছে যে পেশেন্টের বেশিরভাগ, অনেক পেশেন্টেরই বিভিন্ন ধরনের ডিজিজ থাকে। সো অ্যাপেক্স বিট যে তুমি সব পেশেন্টের ক্ষেত্রে ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে পাবা, মিডিয়াল টু দ্য মিড ক্লাভিকুলার লাইন পাবা, সেটা কিন্তু না। তো ধরো তুমি হাতটা বসানোর পরে তোমার কাছে দুইটা ইম্পালস মনে হচ্ছে, যে উপরেও থার্ড স্পেসেও ফিফথ স্পেসেও একটা আছে, সেভেন্থ স্পেসেও একটা আছে। তখন তোমাকে যে এক্সামিনার সে কোয়েশ্চেন করতে পারে তাহলে কোনটা অ্যাপেক্স বিট, তুমি তো ফিফথেও একটা ইম্পালসের মতন পাচ্ছ, সেভেন্থেও একটা ইম্পালসের মতন পাচ্ছ। তো সেক্ষেত্রে যেটা খুব ইম্পর্টেন্ট এটা মনে রাখবা সেটা হচ্ছে যে যেটা সবচেয়ে নিচে থাকবে এবং যেটা সবচেয়ে ল্যাটারালি থাকবে, আবার বলছি যেটা সবচেয়ে নিচে দ্যাট ইজ মোস্ট ইনফিরিয়র এবং মোস্ট ল্যাটারাল, সেটাই আমাদের অ্যাপেক্স বিট হবে। তাহলে অ্যাপেক্স বিটের ডেফিনেশনেও দেখবা যে এটাই বলা আছে যে ইনফিরিয়র এন্ড দ্য ল্যাটারাল পয়েন্ট of definite cardiac pulsation. So যে পয়েন্টটা সবচেয়ে ইনফিরিয়রলি সবচেয়ে ল্যাটারালি, অর্থাৎ আমরা এমন একটা দুইটা বিটের কথা বলি, ধরো তুমি হাত দিয়ে দুইটা বিট পাইছো, একটা পাইলা ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, সেটা ধরে নিলাম 9 সেন্টিমিটার ফ্রম মিড লাইন, আরেকটা পাইলা সেভেন্থ ইন্টারকোস্টাল স্পেস 11 সেন্টিমিটার ফ্রম মিড লাইন। তো সেক্ষেত্রে কিন্তু যেটা ইনফিরিয়র এবং ল্যাটারাল সেটাই অ্যাপেক্স বিট হবে, অর্থাৎ যেটা সেভেন্থ ইন্টারকোস্টাল স্পেস 11 সেন্টিমিটার ফ্রম দ্য মিড লাইন সেটাই হচ্ছে গিয়ে অ্যাপেক্স বিট হবে। তো এটাই আমার মানে আমার মেসেজটা এটাই থাকবে যে হাত দিলে সবসময় এটা খেয়াল করতে হবে যে সবচেয়ে ইনফিরিয়র এবং ল্যাটারাল পয়েন্ট যেটা সেটাই হচ্ছে আমাদের ক্ষেত্রে অ্যাপেক্স বিট। নর্মালি অ্যাপেক্স বিট হচ্ছে আমাদের ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে থাকে, মিডিয়াল টু দ্য মিড ক্লাভিকুলার লাইন হচ্ছে গিয়ে মিডিয়াল টু দ্য মিড ক্লাভিকুলার লাইন অথবা 9 সেন্টিমিটার ফ্রম দ্য মিড লাইন। আমরা আসি যে অ্যাপেক্স বিটের নেচারটা কিরকম হবে। অ্যাপেক্স বিটের নেচার আমরা মনে রাখবো যে 3 টাইপের নেচার হতে পারে, সেটা হচ্ছে ট্যাপিং, হিভিং এন্ড থ্রাস্টিং। ট্যাপিং, হিভিং এন্ড থ্রাস্টিং আমাদের অ্যাপেক্স বিট ডিসক্রাইব করার সময় নেচারটা অবভিয়াসলি মেনশন করতে হবে। মনে রাখবো যে আমরা ট্যাপিং অ্যাপেক্স বিটটা কোনটা। ট্যাপিং অ্যাপেক্স বিট হচ্ছে এটা সাস্টেইনড না ফোর্সফুল না। ফোর্সফুল মানে যে একটা ধাক্কা মারা বা জোরে এটা সেটা না, জাস্ট আমার ফিঙ্গারটা টাচ করে যাবে, জাস্ট ফিঙ্গার টাচ করে যাবে যেটা, সেটা হচ্ছে গিয়ে আমাদের ট্যাপিং অ্যাপেক্স বিট। ট্যাপিং অ্যাপেক্স বিট আমরা একটা
ডিজিজেই পাচ্ছি মাইট্রাল স্টেনোসিস, এবং এটা একদম মাথার ভিতর রাখতে খুবই ইম্পর্টেন্ট। অ্যাপেক্স বিট ট্যাপিং হয় একটা ডিজিজে মাইট্রাল স্টেনোসিস, জাস্ট টাচেস দ্য ফিঙ্গার। এখন হিভিং আর থ্রাস্টিং যেটা নিয়ে একটু ঝামেলা হয়, হিভিং আর থ্রাস্টিং এ যেটা কোনটা কিসের ক্ষেত্রে হয়, হিভ মনে রাখতে হবে যে খুব প্রেসার আছে, কোন একটা কারণে প্রেসার আছে। এখন আমরা চিন্তা করি যে ধরেন হাইপার টেনশন বা অ্যাওর্টিক স্টেনোসিস, আমাদের হাইপার টেনশনে কি হয়, হাইপার টেনশনে ব্লাড ভেসেলস এর রেজিস্ট্যান্স বেড়ে যায়। আমরা জানি যে যখন হাইপার টেনশন হয় আমাদের ভেসেলে অ্যাথেরোস্ক্লেরোসিস নামে একটা প্রসেস হয়, অর্থাৎ ভেসেলের থিকনেসটা হচ্ছে গিয়ে বেড়ে যায়, ফলে ব্লাডের প্রেসারটা বেড়ে যায়। তো যখন একটা ব্লাড প্রেসার পেরিফেরাল সার্কুলেশনে বেশি, অবশ্যই আমাদের লেফট হার্টকে বেশি কাজ করতে হবে, সো লেফট ভেন্ট্রিকলকে বেশি ফোর্স দিতে হবে হাইপারটেনশনের ক্ষেত্রে। এবং অ্যাওর্টিক স্টেনোসিস অর্থাৎ অ্যাওর্টা যেটা, অ্যাওর্টার ভালভ যেটা, সেটা যখন ন্যারো হয়ে যায় তখন হচ্ছে গিয়ে একটা প্রেসার কাজ করবে। তো সেটা হচ্ছে গিয়ে অ্যাওর্টিক স্টেনোসিস। এবং হাইপারটেনশনের ক্ষেত্রে কি হবে, আমাদের লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে। দুইটা ক্ষেত্রে আমাদের কিন্তু লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে। সেই ক্ষেত্রে যেটা হবে, আমাদের প্রেসারটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ প্রেসার ওভারলোড হচ্ছে। সো প্রেসার যখনই বাড়বে আমরা পাবো হিভিং। হিভিং মানে সেটা ওয়েল সাস্টেইন, অর্থাৎ জোরে তোমার আঙ্গুলে একটা ধাক্কা লাগতেছে, যেটা সেটা হচ্ছে আমাদের হিভিং। আর থ্রাস্টিং মনে রাখবা যে ভেন্ট্রিকলটা বড় হয়ে গেছে, ভেন্ট্রিকলটা কোনো কারণে বড় হয়ে গেছে, সে সব দিক দিয়ে কাঁপাকাঁপি করতেছে। সো থ্রাস্টিংটা ইল সাস্টেইনড, অর্থাৎ মানে একদম একটা ধাক্কা পাচ্ছ না, সেটা ভলিউমটা বেড়ে গেছে। একটা জায়গায় তুমি চিন্তা করো যে হিভিং, হিভিং মানে আমাদের বাইরের দিকে প্রেসারটা বেড়ে গেছে, প্রেসারটা বেড়ে যাওয়ার কারণে এটা ধাক্কা জোরে দিচ্ছে। ধাক্কা জোরে দিচ্ছে কেন, প্রেসারটা সে ওভারকাম করে ব্লাড পাঠাতে চাচ্ছে, সেই কারণে ধাক্কা লাগবে। আর থ্রাস্টিংটা হচ্ছে ভেন্ট্রিকলটা বড় হয়ে গেছে, বড় হয়ে যাওয়ার কারণে সে নিজের মতন কাঁপাকাঁপি করতেছে, দ্যাট ইজ থ্রাস্টিং। সো এটা ভলিউম ওভারলোড। তো ভলিউম ওভারলোডের কারণ চিন্তা করো দুইটাই হবে, এখানে দেখো এমআর এবং এআর। এমআর আর এআর এ কি হয় দেখো, মাইট্রাল রিগার্জিটেশনে যেটা হয় যে মাইট্রাল নরমালি আমাদের ব্লাডটা কোথায় যাওয়া উচিত, সেটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল, কিন্তু মাইট্রাল রিগার্জিটেশনে ব্লাডটা হচ্ছে গিয়ে আমাদের আবার ব্যাক করছে, লেফট অ্যাট্রিয়ামে ব্যাক করছে, সেক্ষেত্রেও তোমার লেফট ভেন্ট্রিকুলার ডাইলেটেশন হতে পারে এক পর্যায়ে গিয়ে। আর অ্যাওর্টিক রিগার্জিটেশনে যেটা হয় সেটা হচ্ছে ব্লাড সার্কুলেশন যেটা, সেটা আমাদের অ্যাওর্টায় চলে যাওয়া উচিত, লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টায় চলে যাওয়া উচিত, কিন্তু সেটা না, সেটা আবার ব্যাক করছে। অ্যাওর্টিক রিগার্জিটেশনের ক্ষেত্রেও কি হচ্ছে, ব্লাডটা তোমার ফিরে আসতেছে, ব্যাক করতেছে। সো যে কোনো ধরনের রিগার্জিটেশনে হবে লেফট ভেন্ট্রিকুলার ডাইলেটেশন, অর্থাৎ ব্লাডটা ওই জায়গাটায় পুলিং হচ্ছে। সো পুলিং হলে সেটা হচ্ছে ভলিউম ওভারলোড হবে, এবং ভলিউম ওভারলোড হলে দেখবে যে ভলিউম ওভারলোড ক্ষেত্রে সেটা ইনসাস্টেইনড হবে। তাহলে হিভিং থ্রাস্টিং, তাহলে অ্যাপেক্স বিটটা গেল। আমরা অ্যাপেক্স বিট ডেসক্রাইব করব এভাবে যে ইট ইজ লোকেটেড অন দ্য এত ইন্টারকোস্টাল স্পেস মিডিয়াল টু দ্য মিড ক্লাভিকুলার লাইন, অথবা এত সেন্টিমিটার ফ্রম দ্য মিড লাইন, এবং আমরা নেচারটা বলে দিব। নেচারটা একদম হচ্ছে মানে এভাবে হয়, আইদার ট্যাপিং অর হিভিং অর থ্রাস্টিং। এখন আসি আমরা থ্রিলের ক্ষেত্রে। থ্রিলটা মনে রাখবা যে প্যালপেবল মারমারি হলো থ্রিল, যে মারমারটা তুমি হাত দিয়ে ফিল করতে পারো, দ্যাট ইজ থ্রিল। সো থ্রিলটা আর মারমারটা আমরা একসাথে পড়বো, একসাথে পড়লে দুইটাই পড়া হয়ে যাবে। থ্রিলের এখানে জাস্ট মনে রাখতে পারো যে থ্রিলটা আমরা পাম অফ দ্য হ্যান্ড দিয়ে চারটা এরিয়ায় দেখি, মাইট্রাল, ট্রাইকাসপিড, অ্যাওর্টিক, পালমোনারি। আচ্ছা, মাইট্রাল এরিয়াটা তোমরা জানো, সেটা হচ্ছে অ্যাপেক্স বিট যে এরিয়ায়, অর্থাৎ ওই ফিফথ ইন্টারকোস্টাল স্পেসের যেটা, সেটাই হচ্ছে আমাদের মাইট্রাল এরিয়া, লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। ট্রাইকাসপিড এরিয়াটা জাস্ট ফোর্থ ইন্টারকোস্টাল, মানে ওই স্পেসের এক স্পেস উপরে হচ্ছে আমাদের ট্রাইকাসপিড এরিয়া। এরপর দুইটা এরিয়া আছে অ্যাওর্টিক এন্ড পালমোনারি। এখন এটা নিয়ে দুইজন এটি একটু কনফিউশন হয়, অ্যাওর্টা তো লেফট হার্টের সাথে রিলেটেড, তাহলে অ্যাওর্টিক এরিয়াটা কোন সাইডে হবে? এই ক্ষেত্রে শোনো, হার্টের এরিয়ার ক্ষেত্রে অ্যাওর্টিক এরিয়াটা কিন্তু রাইট সাইডে, রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস হলো আমাদের অ্যাওর্টিক এরিয়া, আর লেফট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস হলো আমাদের পালমোনারি এরিয়া। তো এটার কারণটা হচ্ছে অ্যাওর্টা যখন হার্ট থেকে বের হচ্ছে, এটা একটা রাইট সাইডের টার্ন নিয়ে এটার কোর্সটা করছে। সো এই কারণে অ্যাওর্টিক এরিয়া যেটা, সেটা হচ্ছে আমাদের রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস। পালমোনারি এরিয়াটা কিন্তু উল্টা, লেফট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস। এটা একটু মাথায় রাখতে হবে যে অ্যাওর্টার পালমোনারি এরিয়ার ক্ষেত্রে অ্যাওর্টাটা রাইটে, পালমোনারিটা লেফটে। তো থ্রিল নাথিং বাট পালপেবল মারমার। মারমার যেরকম সিস্টোলিক হয়, ডায়াস্টোলিক হয়, থ্রিলও সেরকম সিস্টোলিক ডায়াস্টোলিক হতে পারে। ফলে আমরা মারমারটা পড়লে আমরা থ্রিলটা ক্লিয়ার হয়ে যাবে।
এখন যেটা হচ্ছে মারমারটা আমরা দেখি পাম অফ দ্য হ্যান্ড দিয়ে জাস্ট এই 4টা এরিয়া। এখন আসি লেফট প্যারাস্টার্নাল হিভে। লেফট প্যারাস্টার্নাল হিভ যেটা, সেটা হচ্ছে আমরা লেফট প্যারাস্টার্নাল এরিয়া অর্থাৎ স্টারনামের পাশে লেফট সাইডে আমরা দুইটা রাখতে পারি। একটা হচ্ছে পাম অফ দ্য হ্যান্ড ফ্ল্যাট করে রাখতে পারি, অথবা আমরা যেটাকে বলি আলনার বর্ডার সেটাও রাখতে পারি। সেখানে যদি আমরা হাতটা রাখি, যদি কারো লেফট প্যারাস্টার্নাল হিভ থাকে, একটা ধাক্কা এসে লাগবে, একটা ফোর্সফুল ধাক্কা এসে লাগবে, সেটাই হলো আমাদের লেফট প্যারাস্টার্নাল হিভ। এটা মনে রাখবা যে লেফট প্যারাস্টার্নাল হিভ আমরা পাই রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে। কারণ তুমি যখন চিন্তা করবা হার্ট একটা কনিক্যাল স্ট্রাকচার, এটা যখন কন্ট্রাক্ট করে, হার্টটা যখন কন্ট্রাক্ট করে একটু কিন্তু ঘুরে, একটু মোচড় দেয়, টুইস্ট করে তোমার ধাক্কাটা লাগে। ফলে রাইট সাইডে যখন হাইপারট্রফি হয়, সে যখন টুইস্ট করে ধাক্কাটা দেয় সেটা লেফটে লাগে। সো লেফট প্যারাস্টার্নাল হিভ আমরা পাবো রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে। আচ্ছা, এরপরে প্যালপেবল P2, জাস্ট আমরা দুইটা আঙ্গুল ইন্ডেক্স এবং মিডল ফিঙ্গার দিয়ে আমরা পালমোনারি এরিয়াতে রাখবো। পালমোনারি এরিয়াটা আমরা জানি সেটা হচ্ছে আমাদের লেফট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস। সেখানে রাখলে একটা যদি ফোর্সফুল ধাক্কা পাই আমরা, সেটাই হচ্ছে আমাদের পালপেবল P2। পালপেবল P2 এর একমাত্র কজ পিপি মনে রাখবা, পালমোনারি হাইপারটেনশন, অর্থাৎ পালমোনারি ভেসেলে যদি ব্লাড প্রেশার বেড়ে যায় আমরা একটা ধাক্কা পাবো এই পালমোনারি এরিয়ায়, সেটাই হচ্ছে আমাদের পালপেবল P2। P2 আসলে হচ্ছে পালমোনারি কম্পোনেন্ট অফ দ্য সেকেন্ড হার্ট সাউন্ড। সেকেন্ড হার্ট সাউন্ডের দুইটা কম্পোনেন্ট আছে যেহেতু, অ্যাওয়ার্টিক এবং পালমোনারি। যেটা পালমোনারি কম্পোনেন্ট সেটাই হচ্ছে আমাদের পালপেবল P2 সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে আমরা পাবো। এখন আসো এপিগ্যাস্ট্রিক পালসেশন। এপিগ্যাস্ট্রিক পালসেশনে আমরা যেটা ফ্ল্যাট অফ দ্য পাম, মানে এইটা আমাদের এপিগ্যাস্ট্রিয়ামে রাখতে হবে। এপিগ্যাস্ট্রিয়ামে রাখলে আবার একটা ধাক্কা খাবো, সেটার কজও হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। অর্থাৎ রাইট ভেন্ট্রিকল যখন বড় হয়, হার্ট কন্ট্রাক্ট করার সময় একটা বড় জায়গা জুড়ে একটা ফোর্সফুল কন্ট্রাকশন হয়, সেটাই আমরা দুইটা এরিয়ায় পাই, একটা লেফট প্যারাস্টার্নাল এরিয়া আর একটা এপিগ্যাস্ট্রিক এরিয়া। সো লেফট প্যারাস্টার্নাল হিভ এবং পালপেবল P2, সরি, লেফট প্যারাস্টার্নাল হিভ এবং এপিগ্যাস্ট্রিক পালসেশন এই দুইটা আমরা পাবো রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে। পালপেবল P2 আমরা পাবো পালমোনারি হাইপারটেনশনে। সো এইটুকুই হচ্ছে আমাদের পালপেশনের পার্ট। পালপেশনের ডেসক্রিপশনের ক্ষেত্রেও ওভাবেই তোমার আসতে হবে, জাস্ট সুন্দর করে প্রথম থেকে বলবা যে অন পালপেশন of the precordium, the apex bit is located in atho-intercostal space, medial or lateral to the mid-clavicular line, which is heaving, tapping or thrusting in nature. যেটা তুমি পাইছো সেটা বলবা। There is thrill present অথবা there is no thrill, যদি না থাকে thrill present in the যেটাই মাইট্রালে পাও বা ট্রাইকাসপিডে পাও সেটা বলবা। In omoc area which is systolic or diastolic, যেটা আমি বলছি যে আমি মারমারের সময় ক্লিয়ার করে দিব থ্রিলের ব্যাপারটা। তারপরে হচ্ছে গিয়ে তুমি বলে দিবা একবারই there is no left parasternal hiv, palpable P2 or epigastric pulsation, বা যদি তোমার থাকে তুমি বলবা যে left parasternal hiv and epigastric pulsation is present, বা যেটা প্রেজেন্ট থাকে সেটা বলবা। এটা আমাদের মোটামুটি পালপেশনের পার্ট। এখন আমরা আসি যে অসকালটেশন। অসকালটেশনে আমরা ফার্স্টে যেটা তিনটা জিনিস দেখি অসকালটেশনে, এটা মাথায় রাখতে হবে, হার্ট সাউন্ড, মারমার এবং অ্যাডেড সাউন্ড। হার্ট সাউন্ড যেটা, সেটা হচ্ছে আমরা 4টা এরিয়াতে চেক করব। 4টা এরিয়া আমাদের কি কি এরিয়া আছে? মাইট্রাল এরিয়া, ট্রাইকাসপিড এরিয়া, অ্যাওয়ার্টিক এরিয়া এন্ড পালমোনারি এরিয়া। এখানে আমি লিখে দিছি মাইট্রাল এরিয়াটা হচ্ছে আমাদের অ্যাপেক্স বিটের এরিয়া। অ্যাপেক্স বিটের যে জায়গাটায় আমরা অ্যাপেক্স বিটটা দেখছি সেটা আমাদের মাইট্রাল এরিয়া। ট্রাইকাসপিড এরিয়াটা জাস্ট এক ঘর উপরে, মানে 5th থেকে 4th ইন্টারকোস্টাল স্পেস। অ্যাওয়ার্টিক এরিয়া হচ্ছে রাইট সেকেন্ড, ভেরি ইম্পর্টেন্ট, যে অ্যাওয়ার্টিক রাইটে এবং পালমোনারি লেফটে। এখন এটাই ইম্পর্টেন্ট যে তুমি অসকালটেট করার সময় অবশ্যই তোমার থাম, অপোজিট হ্যান্ডের থামটা পেশেন্টের ক্যারোটিডে রাখবা। কেন তুমি এটা রাখবা, এটা এক্সামিনার নোটিস করবে যে তুমি ক্যারোটিডে হাত দিয়ে তুমি হচ্ছে গিয়ে হার্ট সাউন্ড চেক করতেছো কিনা। কারণ হচ্ছে ধরো যখন তুমি হার্ট সাউন্ডটা অসকালটেট করছো ওই সময় কিন্তু তুমি মারমারটা চেক করছো, তো মারমারটা সিস্টোলিক না ডায়াস্টোলিক এটা দেখার জন্য অবশ্যই তোমার ক্যারোটিডের উপরে হাত রাখতে হবে। অর্থাৎ তোমাদের আর কিছু মনে রাখা না লাগবে না, বাট এটা মনে রাখতে হবে যে আমাদের অসকালটেশনের সময় আমাদের আরেকটা হ্যান্ড অটোমেটিক্যালি পেশেন্টের ক্যারোটিডে চলে যাওয়া লাগবে। অর্থাৎ আমরা একই সাথে শুনবো এবং ক্যারোটিড পালস ফিল করবো।
আচ্ছা, এখন মারমার আছে এবং অ্যাডেড সাউন্ড আছে। অ্যাডেড সাউন্ড নিয়ে আমি পরে একটু ডিসকাস করব। আমরা হচ্ছে প্রিকর্ডিয়ামে আমরা হার্ট সাউন্ড এবং মারমারের যে ডিসকাশনের টপিকটা সেটাই আসি। আমরা জানি যে হার্ট সাউন্ড হচ্ছে 4 ধরনের, মানে 4টা: ফার্স্ট, সেকেন্ড, থার্ড এন্ড ফোর্থ। এর মধ্যে ফিজিওলজিক্যাল কন্ডিশনে তুমি জাস্ট ফার্স্ট হার্ট সাউন্ড এন্ড সেকেন্ড হার্ট সাউন্ড পাওয়া, দ্যাট ইজ দ্য অনলি ফিজিওলজিক্যাল কন্ডিশন। থার্ড এর ক্ষেত্রে এটা ফিজিওলজিক্যালিও হতে পারে, প্যাথোলজিক্যালও হতে পারে যদি থার্ড হার্ট সাউন্ড পাও, এবং ফোর্থ ইউজুয়ালি প্যাথোলজিক্যালি হয়। অর্থাৎ ডিজিজ না থাকলে তোমার থার্ড ফোর্থ পাওয়ার কথা না, তুমি ফার্স্ট এন্ড সেকেন্ড হার্ট সাউন্ডটা পাবা। আচ্ছা, তাহলে ফার্স্ট হার্ট সাউন্ডটা কখন আমরা শুনতে পারি? এটা হচ্ছে যে যখন আমাদের মাইট্রাল এবং ট্রাইকাসপিড ভালভ, এই দুইটা ভালভ ক্লোজ হবে, দ্যাট ইজ এট দ্য অনসেট অফ দ্য ভেন্ট্রিকুলার সিস্টোল। সিস্টোলের শুরুতে মাইট্রাল ভালভ এবং ট্রাইকাসপিড ভালভ যেটা সেটা ক্লোজ হবে, তখন হচ্ছে আমরা পাবো হচ্ছে ফার্স্ট হার্ট সাউন্ড। ফার্স্ট হার্ট সাউন্ড যেটা সেটা হচ্ছে লাভ। আচ্ছা, এটা জানো তোমরা। সেকেন্ড হার্ট সাউন্ড এক্স্যাক্টলি ক্লোজার অফ দ্য পালমোনারি ভালভ এবং ক্লোজার অফ দ্য অ্যাওয়ার্টিক ভালভ। সো এটা ডায়াস্টোলের শুরুতে। ডায়াস্টোলের শুরুতে যখন পালমোনারি অ্যাওয়ার্টিক ভালভ বন্ধ হবে তখনই তো ভেন্ট্রিকলে ব্লাড আসবে। সো এটা হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ড। এখন যেটা তোমাদের একটা কনফিউশন থাকে যে সেকেন্ড হার্ট সাউন্ডে আমরা জানি দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে আমাদের পালমোনারি কম্পোনেন্ট, একটা হচ্ছে আমাদের অ্যাওয়ার্টিক কম্পোনেন্ট। পালমোনারি এবং অ্যাওয়ার্টিক কম্পোনেন্ট যেটা সেটা মনে রাখবা, ইন্সপিরেশনের সময় দুইটা কম্পোনেন্ট আলাদাভাবে শোনা যায়, কিন্তু এক্সপিরেশনের সময় আমরা আলাদাভাবে শুনতে পারবো না। এখন একটা মেকানিজম জিজ্ঞেস করতে পারে যে আমাদের পালমোনারি এবং অ্যাওয়ার্টিক ভালভের এটা ক্লোজারের সাথে রিলেটেড, তো আমরা কেন ইন্সপিরেশনের সময় দুইটা হার্ট সাউন্ড আলাদা শুনি আর এক্সপিরেশনের সময় দুইটা ফিউজড হয়ে যায়? মনে রাখবা, যখন হচ্ছে আমরা ইন্সপিরেশন নেই অর্থাৎ শ্বাস নেই, তখন আমাদের একটা থোরাক্স একটা নেগেটিভ প্রেসার জেনারেটেড হয়, মানে এটা একটা নেগেটিভ প্রেসার, মানে একটা সাকশন প্রেসার জেনারেটেড হয়। অর্থাৎ আমাদের ইন্ট্রাথোরাসিক প্রেসারটা কমে যায়, সেটাই আমাদের নেগেটিভ প্রেসার। যখন নেগেটিভ প্রেসার হয় সেটা তো ব্লাড ড্র করবে। সো আমাদের রাইট সাইড অফ দ্য হার্টে যেটা হয় সেটা হচ্ছে আমাদের ভেনাস রিটার্নটা বেশি হয়। ভেনাস রিটার্ন যখন বেশি হয় তখন রাইট সাইডের হার্টটা ফিল আপ হতেও সময় লাগে। যেহেতু সময় লাগে তাই পালমোনারি ভালভটা একটু পরে ক্লোজ হয়। ইন্সপিরেশনে ভেনাস রিটার্ন হয়, ভেনাস রিটার্নের কারণে আমাদের রাইট সাইডেড হার্টে বেশি কাজ করা লাগে, এই কারণে রাইট সাইডেড হার্টের যে ভালভটা সেটা ডিলেইড ক্লোজার হয়, বা পালমোনারি ভালভটা ডিলেইড ক্লোজার হয়। আচ্ছা, আর এক্সপিরেশনের সময় যেটা হয়, এক্সপিরেশনের সময় তো এই ইন্ট্রাথোরাসিক প্রেসারটা থাকে না, বরং যেটা হয় যে লাংস যখন এক্সপিরেট করে তখন কিন্তু দেখবা যে লাংসের ভিতরে যে ভেনিউল গুলা, পালমোনারি ভেনিউল, ওটা কনস্ট্রিক্ট করবে, কারণ লাংসটা চিপে আসতেছে, মানে লাংসটা এক্সপান্ডেড হচ্ছে। এক্সপান্ডেড হলে যেটা হয়, ভেইন গুলাকে সে কনস্ট্রিক্ট করে ব্লাডটা সে কই পাঠায় দিবে, পালমোনারি ভেইন থেকে লেফট হার্টে। সো এইখানে দেখো লেফট হার্টের একটা ডিলেড কাজ আছে, তো এই ক্ষেত্রে হয় কি দুইটা সিনক্রোনাইজ হয়ে যায়, মানে পালমোনারি ভালভের ক্লোজার এবং অ্যাওর্টিক ভালভের সিনক্রোনাইজ। পালমোনারি ভালভ এবং অ্যাওর্টিক ভালভের একটা সিনক্রোনাইজ হয়ে যায় এক্সপিরেশনের সময়, কিন্তু ইন্সপিরেশনের সময় যেটা হয় সেটা হচ্ছে যে আমরা ওইটাই বললাম যে ভেনাস রিটার্নটা বাড়ে। রাইট ভেনাস রিটার্নটা বাড়লে হচ্ছে ইয়ে বেশি হয়, রাইট সাইডেড হার্টের বেশি কাজ করা লাগে, এই কারণে পালমোনারি ভালভের একটু ডিলেড ক্লোজার হয়। এখন আসি হার্ট সাউন্ডের অ্যাবনর্মালিটিস। হার্ট সাউন্ডের অ্যাবনর্মালিটিস যেটা সেটা হচ্ছে গিয়ে লাউড ফার্স্ট হার্ট সাউন্ড। দুইটা ফার্স্ট হার্ট সাউন্ড যেটা হতে পারে লাউড হতে পারে বা সফট হতে পারে, এবং সেকেন্ড হার্ট সবকিছুই মনে রাখবা যে দুইটা প্যাথোফিজিওলজি থাকতে পারে, একটা হচ্ছে লাউড আর একটা হচ্ছে সফট। এখন মনে করবা যে আমরা হার্ট সাউন্ড কখন লাউড পাবো কখন সফট পাবো। যখনই কোনো একটা প্রেসারের এগেইনস্টে অথবা কোনো ভালভ ন্যারো হয়ে গেছে সেটার এগেইনস্টে আমার কাজ করে আমার ব্লাডটা পাম্প করা লাগে, তখনই আমরা হার্ট সাউন্ড গুলা কিন্তু লাউড পাবো। সো এই জিনিসটা তোমাদের একদম ইয়ে করে ফেলবা যে যেটা আমাদের ভালভ ন্যারোইং সেই ক্ষেত্রে আমরা লাউড পাবো, যখন ব্লাডের ব্যাকওয়ার্ড ফ্লো এর কারণে ভালভটা অটোমেটিক অফ হয়ে গেছে সেক্ষেত্রে আমরা হার্ট সাউন্ডটা সফট পাবো। তো লাউড ফার্স্ট হার্ট সাউন্ড আমরা কিসে কিসে পাবো? যেখানে ন্যারোইং আছে। তাহলে এমএসটিএস, কারণ ফার্স্ট হার্ট সাউন্ড হচ্ছে আমাদের মাইট্রাল এবং ট্রাইকাসপিড ভালভের ক্লোজারের কারণে হয়। এই ভালভ দুইটা যখনই ন্যারো হবে বা স্টেনোসড হবে অর্থাৎ সরু হয়ে যাবে তখনই আমরা লাউড পাবো। দ্যাট ইজ
ফার্স্ট হার্ট সাউন্ড সেটা হচ্ছে গিয়ে এমআরটিআর, অর্থাৎ যখন রিগার্জিটেশন হয় তখন সে কি করবে, রিগার্জিটেন্ট যে ব্লাডটা, অর্থাৎ যে ব্লাডটা ব্যাক ফ্লো করতেছে সেই ধাক্কা দিয়ে ভালভটাকে অফ করে দিচ্ছে। সো এমআরটিআর এর ক্ষেত্রে আমরা হার্ট সাউন্ডটা সফট পাবো। তাহলে লাউড ফার্স্ট হার্ট সাউন্ডের প্যাথোফিজিওলজি হচ্ছে এমএসটিএস এবং সফট ফার্স্ট হার্ট সাউন্ডের প্যাথোলজি হচ্ছে এমআরটিআর। গেল। এখন হচ্ছে গিয়ে আমরা আসি সেকেন্ড হার্ট সাউন্ডে। সেকেন্ড হার্ট সাউন্ডও দেখো সেম, যেখানে স্টেনোসিস বা ন্যারোইং সেখানে আমরা হার্ট সাউন্ডটা লাউড পাবো। তাহলে আমাদের যদি পালমোনারি স্টেনোসিস বা অ্যাওর্টিক স্টেনোসিস থাকে সেকেন্ড হার্ট সাউন্ডটা লাউড পাবো। আবার ওই যে একই কথা বললাম যে যেখানে তোমার প্রেসার বেশি, অর্থাৎ যেখানে আমার ফোর্স দিয়ে কাজ করা লাগতেছে বা ফোর্স দিয়ে কোনো একটা জিনিস বের করা লাগতেছে সেখানেও সেকেন্ড হার্ট সাউন্ডটা আমরা লাউড পাবো। সেটা কি ধরনের, যেমন ধর সিস্টেমিক হাইপারটেনশন, যদি প্রেসার থাকে আমার লেফট ভেন্ট্রিকলকে একটা প্রেসার দিয়ে ব্লাডটা বের করা লাগবে, সো সিস্টেমিক হাইপারটেনশনে আমরা লাউড সেকেন্ড হার্ট সাউন্ড পাবো এবং পালমোনারি হাইপারটেনশনে আমরা লাউড সেকেন্ড হার্ট সাউন্ড পাবো। আর সফট এর ক্ষেত্রে সেম, তুমি যদি পালমোনারি স্টেনোসিস এবং অ্যাওর্টিক স্টেনোসিস লাউড পাও তাহলে পালমোনারি রিগার্জিটেশন, অ্যাওর্টিক রিগার্জিটেশন এই দুইটার ক্ষেত্রে তুমি সফট পাবা। এখন একটা জিনিস মনে রাখবা যে কোনো ভালভ যখন স্টেনোস থাকে অনেকদিন, এক পর্যায়ে এটা ক্যালসিফিকেশন হয়, অর্থাৎ ক্যালসিয়াম জমা হয়। তো ক্যালসিফিকেশন যখন হয় মানে ওইটা তখন এক ধরনের ক্যালসিয়াম যেটা সেটা এক ধরনের ইনসুলেটরের কাজ করে, মানে শব্দটা সে ট্রান্সমিটেড হতে দেয় না। সো যে কোনো ক্যালসিফাইড ভালভ, দ্যাট ইজ ক্যালসিফাইড এএস বলো বা ক্যালসিফাইড এমএস বলো, যে কোনো কিছু যখন ক্যালসিফিকেশন হয়ে যাবে সেটা কিন্তু তুমি সফট পাবা। এই একটা ব্যতিক্রম, স্টেনোসিসে যদি ক্যালসিফিকেশন হয় সেই ক্ষেত্রে আমরা হার্ট সাউন্ডটা সফট পাবো। এখন আসি যে সেকেন্ড হার্ট সাউন্ডের যেহেতু দুইটা কম্পোনেন্ট আছে, পালমোনারি কম্পোনেন্ট এন্ড অ্যাওর্টিক কম্পোনেন্ট, সেকেন্ড হার্ট সাউন্ডের প্যাথোলজি আমরা জানি যে নরমালি ফিজিওলজিক্যালি আমরা ইন্সপিরেশনে স্প্লিটিং পাই দুইটা কম্পোনেন্টের, পালমোনারি ভালভটা পরে বন্ধ হয়, অ্যাওর্টিক ভালভটা আগে বন্ধ হয়। এক্সপিরেশনে এইটা ফিউজ হয়ে যায়, এটা ফিউজ হয়ে যায়। তো কিন্তু এই স্প্লিটিং এরও কিছু প্যাথোলজি আছে, তিনটা প্যাথোলজি চিন্তা করবা। একটা হচ্ছে ওয়াইড স্প্লিটিং, মানে নরমালি যখন পালমোনারি ভালভ বন্ধ হবে ইন্সপিরেশনে তার একটু নরমালি ইন্সপিরেশনে যখন অ্যাওর্টিক ভালভ বন্ধ হবে তার একটু পরে পালমোনারি ভালভ বন্ধ হবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে অ্যাওর্টিক ভালভ বন্ধ হওয়ার আরো অনেক পরে পালমোনারি ভালভ বন্ধ হচ্ছে, সেটাকে আমরা বলি ওয়াইড স্প্লিটিং। অর্থাৎ নরমাল ফিজিওলজিক্যাল প্রসেসটাই আরো এক্সাজারেটেড হচ্ছে বা আরো বেশি করে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের ওয়াইড স্প্লিটিং। তো ওয়াইড স্প্লিটিংটা কখন হয় দেখো, নরমালি আমরা বলছি যে ইন্সপিরেশনের সময় আমাদের ভেনাস রিটার্ন, যেটা ভেনাস রিটার্নটা হচ্ছে গিয়ে কম হচ্ছে, মানে ভেনাস রিটার্নটা বাড়ছে রাইট হার্ট সাউন্ডে, এই কারণে রাইট হার্টের কাজ বেড়ে যাচ্ছে, পালমোনারি ভালভটা পরে বন্ধ হচ্ছে। এখন যদি আমরা রাইট হার্টের কাজটাকে আরো বাড়ায় দিই, দ্যাট ইজ এমন একটা প্যাথোলজি আছে যে কারণে রাইট হার্টের কাজ করতে আরো টাইম লাগতেছে, তাহলে দেখো সেই ক্ষেত্রে আমরা ওয়াইড স্প্লিটিং পাবো। তাহলে চিন্তা করি যে বাইরে থেকে কোনো একটা প্রেসার আছে, সেই ক্ষেত্রে দেখো রাইট হার্টের কাজ করতে কিন্তু আরো বেশি টাইম লাগবে। সেটা তুমি চিন্তা যদি করো তাহলে দেখো পালমোনারি স্টেনোসিস বা পালমোনারি হাইপারটেনশন, অর্থাৎ এখানে একটা প্রেসারের এগেইনস্টে তোমার রাইট হার্টকে কাজ করে তারপর যেটা ভালভটা বন্ধ হতে হবে। সো এই ক্ষেত্রে আমরা যখন পালমোনারি স্টেনোসিস থাকবে বা পালমোনারি হাইপারটেনশন থাকবে আমরা ওয়াইড স্প্লিটিং পাবো। আরেকটা যেটা আমরা ওয়াইড স্প্লিটিং এর কজ পাই সেটা হচ্ছে গিয়ে রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক। রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক হলো এক ধরনের কন্ডাকশন ডিফেক্ট বা এটা একটা অ্যারিথমিয়া। এটা হচ্ছে গিয়ে কন্ডাক্টিং সিস্টেম, যেটা রাইট বান্ডল, যেটা আমরা জানি বান্ডল অফ হিজের দুইটা ব্রাঞ্চ থাকে, রাইট বান্ডল এন্ড লেফট বান্ডল। এই রাইট বান্ডলে এখানে তোমার ইলেকট্রিক্যাল যে কন্ডাকশন যায় না, তো ইলেকট্রিক্যাল কন্ডাকশন না গেলে হার্টও কন্ট্রাক্ট করবে। তো যদি কন্ট্রাক্ট না করে তাহলে সেক্ষেত্রেও আমরা হচ্ছে রাইট হার্টটা আরো ডিলেতে কাজ করতেছে, যখনই ডিলেতে কাজ করতেছে তখনই আমরা এটা ওয়াইড স্প্লিটিং পাবো। সো ওয়াইড স্প্লিটিং অফ দ্য সেকেন্ড হার্ট সাউন্ড মনে রাখবা সিমিলার ওয়েতে যে যে যেসব কারণে আমার রাইট হার্টের কাজ নরমালি তার একটু ডিলে হতো আরো বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা সেকেন্ড হার্ট সাউন্ডের ওয়াইড স্প্লিটিং পাবো। সো সেটা হচ্ছে আমাদের রাইট হার্টের ঝামেলা যেগুলো, সেটা হচ্ছে পালমোনারি স্টেনোসিস, পালমোনারি হাইপারটেনশন এন্ড রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক।
সো সিমিলারলি আমি সেকেন্ডটা বাদে আমি থার্ডটায় যাচ্ছি, রিভার্স স্প্লিটিং। রিভার্স স্প্লিটিং কি, নরমালি আমাদের পালমোনারি ভালভটা আগে বন্ধ হওয়ার পরে বন্ধ হওয়ার কথা, অ্যাওর্টিক ভালভটা আগে বন্ধ হওয়ার কথা, কিন্তু এখানে উল্টাটা হবে, অ্যাওর্টিক ভালভটা পরে বন্ধ হবে, পালমোনারিটা আগে বন্ধ হবে। সেটা কেন হবে? সেটা যদি আমরা লেফট হার্টের কাজটা কোনো একটা কারণে বাড়ায় দেই, মানে লেফট হার্টের এমন একটা ঝামেলা ক্রিয়েট করি সেম সিমিলার ওয়েতে, যার কারণে অ্যাওর্টিক ভালভকে একটু বেশি কাজ করতে হচ্ছে বা অ্যাওর্টিক ভালভের কাজটা করতে একটু টাইম লাগতেছে, সেই ক্ষেত্রেই আমরা রিভার্স স্প্লিটিং পাবো। তো সেটাও সিমিলার ওয়েতে দেখো, সিস্টেমিক হাইপারটেনশন, অ্যাওর্টিক স্টেনোসিস এন্ড লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক। অর্থাৎ একটা তুমি মনে রাখতে পারলে পরেরটা, মানে পরের জিনিসটা কিন্তু তোমার অটোমেটিক হয়ে যাইতেছে। যেটা হচ্ছে আরেকটা যেটা আসে সেটা হচ্ছে ওয়াইড এন্ড ফিক্সড স্প্লিটিং। ফিক্সড স্প্লিটিং বলতে যেটা আমরা বুঝাই যে নরমালি ইন্সপিরেশনে আমরা যেটা দেখতেছি যে এই স্প্লিটিংটা থাকে, এক্সপিরেশনে এই স্প্লিটিংটা ফিউজ হয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে যেটা হয়, ইন্সপিরেশনেও স্প্লিটিং পাচ্ছি, এক্সপিরেশনেও স্প্লিটিং পাচ্ছি। সেটা কখন? এএসডি, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্টে যেটা হয়, আমাদের রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়ামের মাঝখানে যে সেপ্টাম দুইটাকে আলাদা করে, সেখানে এক ধরনের ডিফেক্ট বা ফুটা আছে। তো ফুটা থাকলে সবসময় যেটা হবে, হাই প্রেসার এরিয়া থেকে লো প্রেসার এরিয়ায় ব্লাডটা যাবে। আমরা জানি আমাদের লেফট সাইডটা হচ্ছে হাই প্রেসার এরিয়া, রাইটটা লো প্রেসার এরিয়া। তো লেফট থেকে রাইটের শান্টটা হচ্ছে, এবং এটা তো সারাক্ষণই হচ্ছে, এটা ইন্সপিরেশনেও ফুটার কারণে যাচ্ছে, এক্সপিরেশনেও ফুটাটার কারণে যাচ্ছে। সো এই কারণে এটা ফিক্সড এবং ওয়াইড স্প্লিটিং হবে। এটা তোমার ফিজিওলজিক্যাল যে ভ্যারিয়েন্ট ওটাই নষ্ট হয়ে যায়, কারণ সব সময় দেখো রাইট সাইডে কিন্তু ব্লাডটা যাচ্ছেই, রাইট সাইডে তোমার ইন্সপিরেশনেও তোমার শান্টার মাধ্যমে যাচ্ছে, এক্সপিরেশনেও যাচ্ছে। অর্থাৎ রাইট হার্টকে সব সময় তার বেশি কাজ করতে হচ্ছে। এক্সপিরেশনেও যে সে মানে কোনো ধরনের রিলিফ পাচ্ছে তা না, কারণ এই ফিজিওলজিক্যাল মানে এই প্যাথোলজিক্যাল ডিফেক্টের কারণে, ব্লাড শান্টিং এর কারণে তুমি একটা ফিক্সড স্প্লিটিং পাচ্ছ। আচ্ছা, এইটা মোটামুটি সেফ হার্ট সাউন্ড গুলার অ্যাবনর্মালিটিস। সো এইটা তোমরা মোটামুটি একটু দেখে গেলে, মানে এই জায়গাটা একটু সোজা করে দেওয়া আছে, এটা ইয়ে করে গেলে তোমাদের আই থিংক হয়ে যাবে। এখন আসি থার্ড আর ফোর্থ হার্ট সাউন্ড। ইউজুয়ালি তুমি প্রিকর্ডিয়াম এক্সামিনেশন এই দুইটা পাওয়া একটু ডিফিকাল্ট ইয়ে না হলে, এবং এটা হচ্ছে পাবাও না, এটা জাস্ট বেসিকটা জেনে রাখার জন্য। থার্ড হার্ট সাউন্ড মনে রাখবা যে এটা একটা লো পিচ সাউন্ড, অর্থাৎ থার্ড আর ফোর্থ আমরা একটু লো পিচ, আমরা তেমন শুনতে পাই না। থার্ড হার্ট সাউন্ডটা যেটা হয়, র্যাপিড ভেন্ট্রিকুলার ফিলিং। সো ভেন্ট্রিকলে যখন ইনরাশ অফ ব্লাড আসে, মানে ব্লাডটা দিয়ে খুব তাড়াতাড়ি র্যাপিড ভেন্ট্রিকলটা, মানে র্যাপিডলি ভেন্ট্রিকলটা ফিল হয়ে যাচ্ছে, সো তখন আমরা পাই হচ্ছে থার্ড হার্ট সাউন্ড। তো থার্ড হার্ট সাউন্ড অবভিয়াসলি দেখো, ফার্স্ট হার্ট সাউন্ড আমাদের সিস্টোলের শুরুতে মাইট্রাল ট্রাইকাসপিড বন্ধ হইলো, তারপরে ডায়াস্টোলের যেটা শুরুতে আমার কি হলো, পালমোনারি ভালভ এবং অ্যাওর্টিক ভালভটা বন্ধ হয়ে গেল। তারপরে কিন্তু আবার তোমার কি হবে, মাইট্রাল এবং ট্রাইকাসপিড ভালভটা খুলবে, আবার হচ্ছে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে ব্লাডটা যাবে। সো সেই কারণে মনে রাখবা যে সেকেন্ড হার্ট সাউন্ডের পরে আসবে থার্ড হার্ট সাউন্ড, অর্থাৎ লাভ ডাব ডা এভাবে পাওয়া যাবে। তো থার্ড হার্ট সাউন্ডের যেটা মনে রাখবা যে কোন কারণে ভেন্ট্রিকলে আমাদের ইনরাশ অফ ব্লাড আসতে পারে, বা হাইপার ডাইনামিক যে সার্কুলেশন, অর্থাৎ ব্লাডটা খুব তাড়াতাড়ি আমাদের সার্কুলেশনের ভিতর দিয়ে যাচ্ছে, যে কোনো কারণের হাইপার ডাইনামিক সার্কুলেশন হলে আমাদের থার্ড হার্ট সাউন্ড পাওয়া যাবে। তো থার্ড হার্ট সাউন্ড ফিজিওলজিক্যাল, প্যাথোলজিক্যাল বলছি দুই ধরনেরই হতে পারে। ফিজিওলজিক্যাল তাহলে চিন্তা করবা যে যারা ব্যায়াম বেশি করে, যারা ইয়াং, অথবা প্রেগনেন্সিতে অনেক বেশি ব্লাড সার্কুলেশন হয়, জ্বর ফিভারের সাথে সাথে অনেক বেশি ব্লাড সার্কুলেশন হয়। সো যে কোনো কজ অফ হাইপার ডাইনামিক সার্কুলেশন, যেটার কারণে ব্লাডের ফ্লোটা অনেক বেশি হবে সারা বডি জুড়ে, সেসব কারণে আমরা থার্ড হার্ট সাউন্ডটা পাবো। প্যাথোলজিক্যালের ভিতরে হচ্ছে গিয়ে তোমার অ্যানিমিয়াতে আমরা জানি হাইপার ডাইনামিক সার্কুলেশন হয়, সেরকম মনে রাখবা অ্যাওর্টিক রিগার্জিটেশন, যখন ব্লাডটা ব্যাকফ্লো করে হাইপার ডাইনামিক সার্কুলেশন হয়। লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরে যেটা হয় যে আমাদের একটা কম্পেনসেটরি মেকানিজম, যে লেফট ভেন্ট্রিকল যেহেতু কাজ করতে পারতেছে না, এটা পাম্প করার চেষ্টা করে, সেই হিসাবে একটা ধরনের সার্কুলেশন ডেভেলপ করে, যেটার কারণে আমরা থার্ড হার্ট সাউন্ড হচ্ছে পেতে পারি। আরেকটা হলো কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস। এইগুলো মোটামুটি থার্ড হার্ট সাউন্ডের কজ। এখন যেটা হচ্ছে ফোর্থ হার্ট সাউন্ড। ফোর্থ হার্ট সাউন্ডটা হয় যে আমাদের যদি অ্যাট্রিয়াল কন্ট্রাকশনটা ফোর্সফুল হয়,
ইউজুয়ালি সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে ফোর্থ হার্ট সাউন্ডটা পাবো। ফোর্থ হার্ট সাউন্ড এটা ফার্স্ট হার্ট সাউন্ডেরও আগে হবে, কারণ ফার্স্ট হার্ট সাউন্ডটা যেহেতু সেটা হচ্ছে কি আমরা বলছিলাম যে সিস্টোলের শুরুতে যখন মাইট্রাল এবং ট্রাইকাসপিড ভালভ বন্ধ হয় তখন আমরা ফার্স্ট হার্ট সাউন্ড পাই। আর সিস্টোলের আগে অবশ্যই অ্যাট্রিয়ামটা কন্ট্রাক্ট করে ব্লাডটা ভেন্ট্রিকলে পাঠাবে, তাহলে ফোর্থ হার্ট সাউন্ড যেটা সেটা হচ্ছে আমাদের ফার্স্ট হার্ট সাউন্ডেরও আগে হবে। সেটা হচ্ছে টা লাভ ডাব। কখন হয় দেখো, যদি কোনো কারণে ভেন্ট্রিকুলার ফেলিওর বা ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, অর্থাৎ ভেন্ট্রিকল কোনো কারণে কাজ করতে পারতেছে না, সেই ক্ষেত্রে অ্যাট্রিয়াম যেটা সেটার একটা ফোর্সফুল কন্ট্রাকশন কম্পেনসেটরি ডেভেলপ করে, সেই ক্ষেত্রে আমরা ফোর্থ হার্ট সাউন্ড পাবো। তো ভেন্ট্রিকুলার ফেলিওরে দেখো দুই ধরনের ইয়ে হতে পারে প্যাথোফিজিওলজি। লেফট হার্টের কি কি কারণে ভেন্ট্রিকুলার ফেলিওর ডেভেলপ করতে পারে? অনেক দিন ধরো অ্যাওর্টিক স্টেনোসিস আছে, হার্ট অনেক দিন চাপের এগেইনস্টে কাজ করতেছে, বা হাইপারটেনশন, যেটাই চিন্তা করো তুমি, অ্যাওর্টিক স্টেনোসিস বা হাইপারটেনশন দুইটা ক্ষেত্রে কি হয়, একটা প্রেসার গ্রেডিয়েন্টের এগেইনস্টে লেফট হার্টকে অনেক দিন ধরে কাজ করতে হয়, করতে করতে এক পর্যায়ে সে এক্সস্টেড হয়ে যায়, এক্সস্টেড হইলেই সে ফেল করে। সো ভেন্ট্রিকুলার ফেলিওর এর লেফট হার্টের কজ কি ভেন্ট্রিকুলার ফেলিওর? সেটা হচ্ছে এএস এবং এইচটিএন, এবং সেরকম রাইট হার্টেরও কজ হচ্ছে একইভাবে পালমোনারি স্টেনোসিস বা পালমোনারি হাইপারটেনশন। আর লেফট হার্টের আরেকটা ডিজিজ আছে যেটা অ্যাকচুয়ালি আসলে মাসেলের একটা ডিজিজ, সেটা হচ্ছে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি। এটা মনে রাখতে পারো, না রাখলেও সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে গিয়ে মারমার। সো চারটা হার্ট সাউন্ডে তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তোমরা একটু রেডি করে রাখো, ক্লাস শেষে আমাকে একটু মনে করাই দিও যে কোন জায়গাটা বুঝতে পারো নাই বা সমস্যা হয়েছে। তো মারমারে আমরা চলে আসি। মারমারে জাস্ট মনে রাখবা ডেফিনেশনটা এভাবেই যে আমাদের কোন একটা ভালভে স্ট্রাকচারাল ডিফেক্ট আছে, অর্থাৎ কোনো অ্যাবনরমালিটি আছে, সেখান দিয়ে যদি নর্মাল ব্লাডও যায় তাহলেও কিন্তু ধরো এক ধরনের টার্বুলেন্স তৈরি হয়, সেখান থেকে মারমার হতে পারে। অথবা আমরা মনে করলাম যে নর্মাল ভালভটা নর্মাল, ভালভে কোনো ঝামেলা নেই, কিন্তু ব্লাড ফ্লোটা অনেক বেশি বা অনেক অ্যাবনর্মাল, সেই ক্ষেত্রেও কিন্তু মারমার হতে পারে। তো সেকেন্ড যে মারমারটা, অর্থাৎ অ্যাবনর্মাল ব্লাড ফ্লো থ্রু নর্মাল ভালভের কোনো স্ট্রাকচারে ঝামেলা নাই কিন্তু বেশি ব্লাড ফ্লো এর কারণে যে মারমারটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের, সেটাকে বলা হয় ইনোসেন্ট মারমার, সেটাকে আমরা বলবো ইনোসেন্ট মারমার। আর নর্মাল ব্লাড ফ্লো থ্রু অ্যাবনর্মাল ভালভ, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এই মারমারটা দুই ধরনের, একটা হচ্ছে তোমার সিস্টোলিক আর ডায়াস্টোলিক। তো আমরা তো এটা তোমাদের আগেই বললাম যে আমরা যখনই স্টেথোস্কোপটা পেশেন্টের চেস্টে বসাবো, সেটার সাথে সাথে হচ্ছে আমরা ক্যারোটিড পালসে হাত রাখবো। ক্যারোটিড পালসের সাথে যেটা কোইনসাইড করবে সেটা অবশ্যই হবে সিস্টোলিক মারমার, এবং ক্যারোটিড পালসের সাথে যেটা কোইনসাইড করবে না সেটা হচ্ছে গিয়ে ডায়াস্টোলিক মারমার। এখন যেটা হয় যে আমাদের সিস্টোলিক ডায়াস্টোলিক মারমার যেটা, সেটা একটু মানে মুখস্থ করতে যাই বা মনে থাকে না, এরকম কিছু ঝামেলা হয়। তো তোমরা ওভাবে চিন্তা করবে এই মারমারের জিনিসগুলো যেটা, সেটা একটা মনে থাকলে বা ফিজিওলজিটা মনে থাকলে বাকিগুলো কিন্তু অটোমেটিক্যালি মনে থাকে। আচ্ছা দেখো, এখন আমি যদি মারমারটা ওভাবে ডিসকাস করি, সিস্টোলিক মারমার তোমাকে আগেই বলা হয়েছে, তোমাদের আগে, যে ক্যারোটিড পালসের সাথে এটা কোইনসাইড করবে। এটা হচ্ছে তিন ধরনের হয়, ইজেকশন সিস্টোলিক, প্যান সিস্টোলিক এন্ড লেট সিস্টোলিক। ইজেকশন সিস্টোলিক যেটা, সেটা হচ্ছে গিয়ে মনে রাখবা যে সিস্টোলের শুরুতে আমাদের ব্লাডটা ইজেক্টেড হবে, ইজেক্টেড মানে বের হবে। সো সেইখানে আমরা সিস্টোলের সময় আমরা চিন্তা করি যে ব্লাডটা কখন কোথায় যাচ্ছে। সিস্টোলের সময় ইজেকশন ফার্স্টে হয়, লেফট ভেন্ট্রিকল যখন কন্ট্রাক্ট করবে ব্লাডটা যাবে অ্যাওর্টাতে। সিমিলারলি রাইট ভেন্ট্রিকল যখন কন্ট্রাক্ট করবে ব্লাডটা যাবে পালমোনারি আর্টারিতে। সো ইজেকশনের সময় ব্লাডটা যেখানে যাবে সেখানে যদি স্টেনোসিস হয়, সেই জায়গাটাই হচ্ছে আমাদের ইজেকশন সিস্টোলিক পাওয়া যাবে। তাহলে ইজেকশন সিস্টোলিক খুব সিম্পল, কিসে পাওয়া যাবে? এএস এন্ড পিএস। যেহেতু সিস্টোলের শুরুতে ব্লাডটা আমাদের যাবে লেফট ভেন্ট্রিকলের ক্ষেত্রে অ্যাওর্টা এবং রাইট ভেন্ট্রিকলের ক্ষেত্রে পালমোনারি আর্টারিতে, তাহলে এএস এবং পিএস এ আমরা পাবো ইজেকশন সিস্টোলিক। এখন আসি প্যান সিস্টোলিক। প্যান সিস্টোলিক মানে পুরা সিস্টোল জুড়ে একটা হার্শ মারমার পাওয়া যায়, মানে পুরো সিস্টোলের সময় আমি একটা হার্শ মারমার পাবো। সো প্যান সিস্টোলিকে যেটা হয় যে চিন্তা করবা যে একটা ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করতেছে, যদি ভালভে এরকম থাকে যে ভালভটা
ইনকম্পিটেন্ট, অর্থাৎ ভালভটা কোনো কারণে ভালভে দুই দিকে ব্লাড ফ্লো করতেছে, যে কোনো রিগার্জিটেশনে যেটা হয়, ভেন্ট্রিকলটা কন্ট্রাক্ট করলো, পুরা সিস্টল জুড়ে একটা ডিফেক্টেড ভালভ দিয়ে এই দিক ওই দিক দুই দিকেই ব্লাড যাচ্ছে, মানে রিগার্জিটেশন হচ্ছে। সো যে কোনো ধরনের রিগার্জিটেশন এবং ভিএসডি তে কি থাকে, আমাদের রাইট ভেন্ট্রিকল লেফট ভেন্ট্রিকলের মাঝে যে সেপ্টাম, সেই সেপ্টামে একটা স্ট্রাকচারাল ডিফর্মিটি, অর্থাৎ একটা ফুটা আছে, সোজা বাংলায় ফুটা আছে। সো কন্ট্রাক্ট করলে সব সময় একটা লুজ ভালভ বা একটা ওপেনিং যেটা ভিএসডি তে থাকে, সেটা দিয়ে পুরো সিস্টল জুড়ে ব্লাডটা কিন্তু মানে দুই সাইডে চলাচল করতেছে। সো প্যান সিস্টোলিক আমরা পাবো এমআর এবং টিআর এ, সাথে ভিএসডি। লেট সিস্টোলিক একটাই মাইট্রাল ভালভ প্রোলাপস। সিস্টোলের সময় ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করতে 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 যখন এক পর্যায়ে ভালভটা প্রোলাপস করে, তখন লেটে গিয়ে একটা আমরা মারমার পাই, সেটা হচ্ছে প্রোলাপস মানে ভিতরে ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট হয় আর কি, তখন সেটাই হচ্ছে আমাদের লেট সিস্টোলিক মারমার। তো এটা হচ্ছে ইজি ওয়ে যেটা, সেটা মনে রাখবা যে ধরো এখানে একটা মনে রাখলে তুমি কিন্তু পরের গুলো মনে রাখতে পারবা। মনে রাখার সোজা উপায় কি, যদি তুমি মনে রাখো ধরো যে অ্যাওর্টিক স্টেনোসিস দিয়ে আমি মনে রাখবো যে এটা সিস্টোলিক মারমার, সো অ্যাওর্টিক স্টেনোসিস দিয়ে যদি তুমি রিগার্জিটেট মানে সিস্টোলিক মারমার মনে রাখো, এর পরেরটা তুমি চিন্তা করবা যে রিগার্জিটেশন অবশ্যই ডায়াস্টোলিক হবে। স্টেনোসিস যদি সিস্টোলিক মারমার হয়, তাহলে অ্যাওয়ার্টার ক্ষেত্রে রিগার্জিটেশন ডায়াস্টোলিক মারমার। অ্যাওয়ার্টা এবং পালমোনারি সবসময় পাশাপাশি, তাহলে অ্যাওয়ার্টিক এবং পালমোনারি স্টেনোসিস সিস্টোলিক হলে রিগার্জিটেশন ডায়াস্টোলিক। সিমিলারলি ওইটার উল্টাটা হবে, অ্যাওয়ার্টিক স্টেনোসিস যেরকম সিস্টোলিক, মাইট্রাল এবং ট্রাইকাসপিডের ক্ষেত্রে তখন রিগার্জিটেশনটা সিস্টোলিক, আর উল্টা ভাবে চিন্তা করবা যে স্টেনোসিসটা ডায়াস্টোলিক। তো এটা মোটামুটি একটা মনে রাখলে পরেরটা হচ্ছে গিয়ে মোটামুটি মনে রাখা যায়। এখন ডায়াস্টোলিকটা আমি তোমাদের ওভাবে বুঝাই দেই যে ডায়াস্টোলিকটা কিভাবে হয়। আর্লি ডায়াস্টোলিক অর্থাৎ ডায়াস্টোলের শুরুতে মনে রাখি যে এআর এবং পিআর এ মানে অ্যাওর্টিক রিগার্জিটেশন এবং পালমোনারি রিগার্জিটেশন, এই দুইটার ক্ষেত্রে এই ভালভ দুইটায় এমন একটা ডিফেক্ট আছে যেটা দিয়ে দুই দিকে ব্লাড ফ্লো করতে পারে। সো ডায়াস্টোলের ক্ষেত্রে যখন আর্লি সে সংকুচ মানে প্রসারিত হতে শুরু করছে, অর্থাৎ সে যখন রিল্যাক্স করা শুরু করছে, তখন ওই লুজ ভালভ গুলা দিয়ে বা ডিফেক্টেড ভালভ গুলা দিয়ে ব্লাডটা তখন চলে আসে, তখন কিন্তু আমরা মারমারটা পাই, আর্লি ডায়াস্টোলিক মারমার। আর মাইট্রাল এবং ট্রাইকাসপিড স্টেনোসিসের ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে গিয়ে তোমার মিড ডায়াস্টোলিক মারমার। মিড ডায়াস্টোলিক বলতে যখন আমরা ডায়াস্টোলের একদম মাঝামাঝি সময় আমরা হচ্ছে গিয়ে এই দুইটা মারমার পাবো, কারণ প্রথমে ডায়াস্টোলে রিল্যাক্স করতে কোনো ধরনের প্রবলেম হয় না, কিন্তু স্টেনোসিসের কারণে একদম পরে গিয়ে মানে মিড পোর্শনে গিয়ে একটা ধরনের মারমার পাওয়া যায় ইন কেস অফ এমএস এন্ড টিএস। সো বেসিক্যালি তোমরা যদি একটা দিয়ে মনে রাখো যে অ্যাওর্টিক স্টেনোসিস সিস্টোলিক হলে অবশ্যই রিগার্জিটেশনটা ডায়াস্টোলিক হবে, সেক্ষেত্রে উল্টা করো যে অ্যাওর্টিক ভালভের অপোজিটে ফার্স্ট হার্ট সাউন্ড যেটা দিয়ে হয় মাইট্রাল বা ট্রাইকাসপিড ভালভ, সেটা যদি হয় তোমার সিস্টোলিক মারমারটা হবে সেই ক্ষেত্রে, এবং স্টেনোসিসে গিয়ে ডায়াস্টোলিক মারমারটা হবে। আচ্ছা, আর একটা পাওয়া যায় যে কন্টিনিউয়াস মেশিনারি মারমার বলে, সেটা হচ্ছে আমাদের প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস এর ক্ষেত্রে পাওয়া যায়। এটা সিস্টল এবং ডায়াস্টল সব সময় প্রেজেন্ট থাকে, একদম মেশিন মেটাল ক্লিকিং যেরকম সেই রকম শব্দ হয়। আরেকটা যেটা সেটা হচ্ছে যে যদি কোনো ভালভের প্রস্থেসিস থাকে তখন আমরা কিন্তু এক ধরনের মারমার পাই। এখন আমরা জানি যে রাইট হার্ট মানে রাইট সাইডেড হার্ট বা রাইট হার্টের যেগুলো মারমার আছে, দ্যাট ইজ ট্রাইকাসপিড ভালভের মারমার দুইটা এবং পালমোনারি ভালভের মারমার গুলো, এগুলোর ইন্টেন্সিটি সেটা হচ্ছে ইন্সপিরেশনের সময় আমরা বেশি পাবো, কারণ আমরা আগেই বলছি যে ইন্সপিরেশনের সময় রাইট হার্টের বেশি কাজ করা লাগে। সো রাইট সাইডেড মারমার গুলো আমরা ইন্সপিরেশনের সময় বেশি পাবো। সিমিলারলি লেফট সাইডেড কাজটা বেশি হয় এক্সপিরেশনের সময়। সো লেফট সাইডেড মারমার দ্যাট ইজ মাইট্রাল ভালভের মারমার বা অ্যাওর্টিক ভালভের মারমার আমরা এক্সপিরেশনের সময় বেশি পাবো। এখন পরীক্ষায় যেটা আসে সেটা মনে রাখবা যে পরীক্ষায় এমএসএমআর এএসএআর এই চারটা মারমারই বেশি আসে ঘুরায় ফিরায়, ট্রাইকাসপিড আসার চান্সটা খুবই খুবই কম, পালমোনারি আসার চান্সটাও খুবই খুবই কম। তো এক্ষেত্রে যেটা হয় যে কিছু কিন্তু প্রসিডিওর করতে হয়। ফর এক্সাম্পল আমার কাছে মনে হচ্ছে পেশেন্টের মাইট্রাল স্টেনোসিস। সো মাইট্রাল স্টেনোসিসে আমরা জানি যে আমরা কি ধরনের মারমার পাবো, সেটা হচ্ছে মিড ডায়াস্টোলিক মারমার।
সো মাইট্রাল স্টেনোসিসের যদি আমরা একটা ধরনের মিড ডায়াস্টলিক মারমার পাই, তখন অবশ্যই পেশেন্টকে আমাদের লেফট ল্যাটারাল করতে হবে বা কাত করতে হবে, বেলটা স্টেথোস্কোপের উল্টা সাইডে যে বেলটা সেটা অ্যাপেক্সে দিতে হবে, এবং আমরা পেশেন্টকে বলবো বাবা আপনি জোরে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে দিয়ে দম ধরে রাখেন, দ্যাট ইজ ব্রেথ হোল্ডিং আফটার এক্সপিরেশন। সে শ্বাস নিবে, শ্বাস ছেড়ে দিয়ে দম ধরে রাখবে, তখন আমরা শুনবো। কারণ আমরা যেটা বলছি যে ডায়াস্টলিক লেফট হার্টের মারমারগুলো এক্সপ্রেশনের সময় বা এক্সপ্রেশনের পরে আমরা হচ্ছে গিয়ে ইন্টেন্সিটিটা বেশি পাই। সো যদি আমরা মাইট্রাল স্টেনোসিসের মারমার পাই, আমাদের মনে রাখতে হবে পেশেন্টকে বাম কাত করতে হবে, পেশেন্টের বেল দিয়ে অ্যাপেক্সে দেখতে হবে, এবং এক্সপিরেশনের পরে মানে ব্রেথ হোল্ডিং আফটার এক্সপিরেশন ম্যানুভার করে আমরা হচ্ছে গিয়ে এই মারমারটা ইন্টেন্সিটি বাড়ে কিনা সেটা দেখবো। সিমিলারলি যদি একটা প্যানসিস্টোলিক মারমার পাই, আমাদের ধারণা করতে হবে এটা এমআর, কারণ এমএস এমআর এএসএআর এই চারটাই মোটামুটি কমন মারমার। প্যানসিস্টোলিক মারমার পাইলে অবশ্যই আমাদের এক্সিলা চেক করতে হবে, এক্সিলা রেডিয়েট করে কিনা। প্যানসিস্টোলিক মারমার যেহেতু এটা একটা বড় এরিয়া জুড়ে হয়, সেটা এক্সিলাতে ইউজুয়ালি রেডিয়েট করে। এখন আসছি আমরা এয়ার এর ক্ষেত্রে, অ্যাওর্টিক রিগার্জিটেশনে যেটা হয় সেটা হচ্ছে আর্লি ডায়াস্টোলিক মারমার। আর্লি ডায়াস্টলিক মারমারের ক্ষেত্রে যেহেতু লেফট সাইডের মারমার, এটা আমরা ব্রেথ হোল্ডিং আফটার এক্সপিরেশনে ভালো শুনতে পাবো। তো সেই ক্ষেত্রে আমাদের পেশেন্টকে কি করতে হবে, বসায় ফরওয়ার্ড বেন্ডিং করব, ফরওয়ার্ড বেন্ডিং করে আমরা অ্যাওর্টিক এরিয়া আমাদের স্টেথোস্কোপেটা ধরবো, ধরে পেশেন্টকে ব্রেথ হোল্ড করে আফটার এক্সপিরেশন আমরা চেক করব, যদি ইন্টেন্সিটি বাড়ে তাহলে সেটা এয়ারের মারমার। আর স্টেনোসিসের যে মারমার, অ্যাওর্টিক স্টেনোসিসের মারমার, সেটা মনে রাখবা যেহেতু এটা ক্যারোটিডে একটা রেডিয়েশন হয়, মানে ক্যারোটিডে তুমি মারমারটা পাবা, ব্রুইয়ের মতন কিছুটা মারমারটা পাবা। সো এই চারটা পয়েন্ট একটু খেয়াল করতে হবে, স্পেশালি এক্সিলাটা চেক করা। প্রথম দুইটা পয়েন্ট খুব খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে আমরা যদি কোনো ধরনের ডায়াস্টলিক মারমার পাই, ডায়াস্টলিক মারমার পাইলে আমাদের মাথায় প্রথম কথায় চিন্তা আসবে, আমি পরীক্ষায় বলেই দিছি যে এই চারটা মারমারি আমাদের হচ্ছে গিয়ে ঘুরে ফিরে থাকবে। সো আমাদের ডায়াস্টলিক মারমার পেলে সেটা আমাদের ফার্স্টে চিন্তা করতে হবে আইদার এটা এমএস অথবা এটা এআর। সো যদি এআরটাও ইউজুয়ালি দেওয়া হয় না, ডায়াস্টলিক মারমার পেলে আমরা চিন্তা করবো এটা এমএস, এমএস চিন্তা করলে আমরা এই ম্যানুভারটা করে ফেলবো। আর ইন কেস আমরা একটা সিস্টোলিক মারমার পাই বা প্যান সিস্টোলিক, যে আমরা জাস্ট শুনতেছি খালি মারমারি শোনা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা এক্সিলার রেডিয়েশনটা চেক করবো। সো এই দুইটা পয়েন্ট একটু খেয়াল রাখবো যে এই দুইটা আমাদের দেখতে হবে। আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা অ্যাডেড সাউন্ডে। অ্যাডেড সাউন্ড যেটা, সেটা হচ্ছে গিয়ে কিছু অ্যাডেড সাউন্ড এটা একটু জেনে রাখা ভালো। একটা হচ্ছে আমাদের পেরিকার্ডিয়াল রাব। পেরিকার্ডিয়াল রাব একটা খসখসা টাইপের শব্দ, যে তুমি প্রিকর্ডিয়ামে দিলে একটা মানে কোনো কিছুর উপর ঘষা লাগলে যেরকম হয় সেরকম একটা ধরনের শব্দ। তো পেরিকার্ডাইটিস যদি কোনো কারণে হয়, ইট ইজ আ হার্শ সাউন্ড। এটা মনে রাখবা যে সিস্টল এবং ডায়াস্টল সব সময় থাকবে, এবং যখন তুমি পেশেন্টকে বসায় তুমি সামনের দিকে ঝুঁকাবা, হার্টটা দেখবা চেস্ট ওয়ালের একদম কাছে চলে আসছে, সো তখন এটা কিন্তু লাউড হবে। এখন এইটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, মানে এটা ভাইভাই জিজ্ঞেস করে যে তুমি এটা কিভাবে বুঝবা যে এটা প্লুরাল রাব না পেরিকার্ডিয়াল রাব, কারণ যে কোনো রাবেই মনে রাখবা একটা খসখসা শব্দ আছে বা খসখসা শব্দ হবে। সো সেই ক্ষেত্রে তুমি প্লুরাল এবং পেরিকার্ডিয়াল রাব কিভাবে ডিফারেন্সিয়েট করবা, সেটা হচ্ছে গিয়ে আমরা পেশেন্টকে বলবো ব্রেথ হোল্ড করতে। প্লুরাল ক্ষেত্রে কি হয় দেখো, প্যারাইটাল প্লুরা এবং ভিসেরাল প্লুরা যখন দুইটা একটা একটার কাছে আসে, সেটা কখন হয়, ইন্সপিরেশনের সময় প্যারাইটাল প্লুরা ভিসেরাল প্লুরা হচ্ছে গিয়ে যখন কাছে আসে তখন আমাদের এটা কিন্তু শব্দটা হয়। সেরকম এক্সপিরেশনের পরে ব্রেথ হোল্ডিং করলে দুইটা প্লুরার ভিতরে কিন্তু কিছুটা ডিস্টেন্স থাকে, ফলে এই শব্দটা কিন্তু কমে যায় বা হয় না। কিন্তু পেরিকার্ডিয়াল রাবের সাথে কিন্তু রেসপিরেশনের কোনো ধরনের সম্পর্ক নাই। সো পেশেন্টকে যদি ব্রেথ হোল্ড করতে বললা, অর্থাৎ রেসপিরেশন বন্ধ করতে বলা, তারপরেও দেখলা যে মানে একটা শব্দ পাচ্ছ তুমি, তার মানে সেটা হচ্ছে পেরিকার্ডিয়াল রাব, প্লুরাল রাব না। আচ্ছা, এখন ওপেনিং স্ন্যাপ। ওপেনিং স্ন্যাপ যেটা, সেটা হচ্ছে গিয়ে ইনক্রিজ ইন দ্য অ্যাট্রিয়াল প্রেসার। অ্যাট্রিয়াল প্রেসার, এটা একটু ভুল আছে, আর্টারিয়াল হবে না, অ্যাট্রিয়াল প্রেসার। সেটা হচ্ছে মাইট্রাল স্টেনোসিসের সময় হয়। যে মাইট্রাল স্টেনোসিসে তোমার কি হয়, যে মাইট্রাল ভালভটা থিকেন্ড হয়ে গেছে, সো অ্যাট্রিয়াম থেকে কিন্তু মানে অ্যাডিকুয়েট ব্লাড ভেন্ট্রিকলে যেতে পারতেছে না। যখন যেতে পারতেছে না তখন অ্যাট্রিয়াল প্রেসারটা আমাদের বাড়ে। সো সেই অ্যাট্রিয়াল প্রেসারের কারণে একটা মানে যখন মাইট্রাল ভালভটা খুলে একটা স্ন্যাপিং সাউন্ড হয়। সো এটা হচ্ছে গিয়ে
একটা হাই পিচ সাউন্ড ওপেনিং স্ন্যাপটা আমরা এমএস এ পাবো। which occurs after second heart sound, that is second heart sound তো আমরা জানি যে aortic pulmonary valve বন্ধ হবে, তারপরেই তো mitral valveটা খুলবে। তো mitral valve খোলার সময় অ্যাট্রিয়ামের একটা প্রেসারের কারণে একটা শব্দ হবে, সেটা আমাদের ওপেনিং স্ন্যাপ। আচ্ছা, এখন যেটা হচ্ছে আমাদের ইনোসেন্ট মারমারটা, যেটা আমি আগেই বলছি যে ভালভটা নরমাল, বাট এটা কি ধরনের অ্যাবনর্মাল একটা ব্লাড ফ্লো হচ্ছে, সেই কারণে আমরা পাবো। তো ইনোসেন্ট মারমারটা ইউজুয়ালি হয় হচ্ছে হাইপারডাইনামিক সার্কুলেশনে, যেটা আমরা জানি যে অ্যানিমিয়াতে, প্রেগন্যান্সিতে বা থায়োটক্সিকোসিসে ব্লাড সার্কুলেশন বডিতে বাড়ে। সো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ইনোসেন্ট মারমারটা পেতে পারি। ইট ইজ সফট অ্যান্ড সিস্টোলিক মারমার, এটা মাথায় রাখবা, এটা একটু সফট অ্যান্ড সিস্টোলিক। সো বেসিক্যালি সিভিএস এর ডিসকাশনটা এইগুলোই হচ্ছে তোমার বেসিক বলতে তোমাদের ফিফথ ইয়ার বা ফাইনাল প্রফে যেগুলো জানতে চাই, এখানে যেটা কোয়েশ্চেন, একটা হচ্ছে প্রিকর্ডিয়াম এক্সামিনেশন যে খুব আসে তা না, কিন্তু এক্সামিনেশনের ক্ষেত্রে যেই পার্টগুলা আমি তোমাদেরকে বললাম যে আমাদের ইন্সপেকশন, পালপেশন এন্ড অসকালটেশন। অসকালটেশনের সময় ইম্পর্টেন্টলি তুমি ক্যারোটিডের হাত প্লেস করতেছো কিনা, 4টা এরিয়া অসকালটেট করলাম, করে আমি যদি কোনো মারমার পেলাম, মারমারটা ইউজুয়ালি এমএস, এমআর, এএস, এআর এর মধ্যেই থাকে। সেই ক্ষেত্রেও সবচেয়ে কমন আমাদের যেটা এমএস এবং এমআর। সো যখনই আমরা একটা সিস্টোলিক মারমার পাচ্ছি বা ডায়াস্টোলিক, যদি মিড ডায়াস্টোলিক পাই, আমাদের ওই ম্যানুভারটা করা, এবং সেটা যদি সিস্টোলিক মারমার পাই, সেটা হচ্ছে আমাদের অ্যাক্সিলারি রেডিয়েশন চেক করা। এটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমরা সিস্টেমেটিক্যালি দেখব। ভাইভার কোয়েশ্চেন যেগুলো, ভাইভার কোয়েশ্চেন মোটামুটি এরকম, সিস্টোলিক মানে এস প্রত্যেকটা ইসের কোনটা ইজেকশন, কোনটা মিড সিস্টোলিক, এগুলো একটু দেখে যেতে পারো, বা গ্রসলি সিস্টোলিক কোনটা, ডায়াস্টোলিক কোনটা, এটা হচ্ছে গিয়ে তোমাদের বেসিকটা একটু ক্লিয়ার করে যাবা। আর মোটামুটি অ্যাডেড সাউন্ড এটাই। থ্রিলের ব্যাপারটা যেটা আসি, আমি যেভাবে পড়াইলাম যে মারমারটা থ্রিলও সিমিলার, সিস্টোলিক থ্রিল এন্ড ডায়াস্টোলিক থ্রিল। সো সিস্টোলিক বা ডায়াস্টোলিক থ্রিলের ক্ষেত্রে যেটা তোমরা মারমার যেটা পড়ছো, সেই মারমারেরটাই জাস্ট একদম কপি পেস্ট হবে। দ্যাট ইজ কোন মারমারটা, মানে মারমার যেটা যে সিস্টোলিক মারমার যেখানে পাবা, সিস্টোলিক থ্রিলও সেখানে পাবা, ডায়াস্টোলিক মারমার যেখানে পাবা, ডায়াস্টোলিক থ্রিলও এক্স্যাক্টলি সেখানেই পাবা। সো এই বিষয়গুলো একটু খেয়াল করবা। এন্ড ডেসক্রিপশনের সময় যেটা অন এক্সামিনেশন অফ দ্য প্রিকর্ডিয়াম এর ক্ষেত্রে ওইভাবেই, যে তোমার ফার্স্টে ইন্সপেকশন, অন ইন্সপেকশন অফ দ্য প্রিকর্ডিয়াম অফ দিস জেন্টলম্যান, তুমি বলবা যে ফার্স্টে আসে আমাদের there is no visible gross deformity, the size and the shape of the chest is normal and there is no visible cardiac impulse, or থাকলে সেটা হচ্ছে গিয়ে আমাদের বলতে হবে। on palpation 5টা পয়েন্ট একদম কুইকলি, apex beat is located position and হচ্ছে গিয়ে তোমার medial or lateral to the mid clavicular line, অথবা কত সেট থাকলে there is a systolic or diastolic thrill in the যে স্পেসে, অর্থাৎ হচ্ছে গিয়ে কোন এরিয়া, সেটা তুমি বলবা। লেফট প্যারাস্টার্নাল হিভ আছে কি নাই, পালপেবল P2 আছে কি নাই, এপিগ্যাস্ট্রিক পালসেশন আছে কি নাই, গেল। পারকাশনের পরে অসকালটেশন, অসকালটেশনের ক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে বলতে হবে যে ফার্স্ট এন্ড সেকেন্ড হার্ট সাউন্ড আর অডিয়েবল ইন অল 4 কার্ডিয়াক এরিয়াস। তারপরে যদি তোমার কাছে মনে হয় যে ফার্স্ট হার্ট সাউন্ডের ইন্টেন্সিটিটা কেমন, দ্যাট ইজ লাউড অর সফট, যদি থাকে এরকম, সেটা হচ্ছে গিয়ে তোমরা বলবা যে ফার্স্ট হার্ট সাউন্ডের ইন্টেন্সিটিটা লাউড। মারমার থাকলেও সেভাবে হচ্ছে গিয়ে তোমাদের বলতে হবে যে there is a mid diastolic murmur বা ejection systolic murmur in the mitral area or the tricuspid area, যেটাই পাও সেটা হচ্ছে গিয়ে বলতে হবে। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে তোমাদের করতে হবে mitral stenosis এর মারমারের একটা কোয়ান্টিফিকেশন, যেটা আব্দুল্লাহ বা যে কোনো স্যারের বইতে পাবা, যে mitral stenosis এর মারমারের একটা বর্ণনা আছে, that is it is low pitched, localized, rough, rumbling, best heard by the bell of the stethoscope, যেটা বলছিলাম, left lateral position of the patient in breath holding after expiration, এবং এখানে কি থাকবে, there is presence of opening snap and pre-systolic accentuation. So এই mitral stenosis এর মারমারের ক্যারেক্টারিস্টিক্সটা একটু হচ্ছে গিয়ে পড়ে যাওয়া লাগে।